তারপরে সিস্টেম ধরো, এরপর আরও ইউরিনারি সিস্টেম আমরা পড়ছি, পুরাটুকু আমরা পড়ছি। এর মধ্যে পলিউরিয়া, অ্যানুরিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স, হ্যামাচুরিয়া, প্রোটিনিউরিয়া সবগুলি পড়ছি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, তারপর পাইলোনেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রাইটিক সিন্ড্রোম, এগুলি আমরা পড়ব। তাহলে ইউরিনারি সিস্টেম, গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রাইটিক সিন্ড্রোম, পলিনেফ্রাইটিস, ইউটিআইয়ের কারণ, কজ, এগুলি হ্যাঁ। পাইলোনেফ্রাইটিস তো ইউটিআই একই, হ্যাঁ, পাইলোনেফ্রাইটিস তো একই। তাহলে ইউরিনারি সিস্টেম ঠিক আছে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা কমপ্লিট করছি। কার্ডিওভাস্কুলার সিস্টেম এর মধ্যে হোয়াট আর দ্য কমন কজ অফ চেস্ট পেন, হোয়াট আর দ্য কমন কজ অফ ব্রেথলেসনেস, শ্বাসকষ্টের কারণ কি। তারপরে হার্ট ফেইলুর, অ্যাকুট হার্ট ফেইলুর, ক্রনিক হার্ট ফেইলুর, লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেইলুর, রাইট ভেন্ট্রিকুলার হার্ট ফেইলুর মধ্যে ডিফারেন্স। তারপর হলো রিউমেটিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, যেগুলি আমরা পড়ছি, বাইরে কিছু না। হাইপারটেনশন, রিউমেটিক হার্ট ডিজিজ, ইসেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন, ট্রিটমেন্ট অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই তো ক্লিয়ার। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কী কী আমরা বললাম? কজ অফ চেস্ট পেইন, তারপরে কজ অফ ব্রেথলেসনেস অথবা ডিসনিয়া, তারপর হোয়াট ইজ হার্ট ফেইলুর, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিং অফ দ্য রাইট হার্ট ফেইলুর, লেফট হার্ট ফেইলুরের মধ্যে ডিফারেন্স, ম্যানেজমেন্ট অফ দ্য হার্ট ফেইলুর, লেফট হার্ট ফেইলুর ম্যানেজমেন্ট আছে। তারপরে হাইপারটেনসিভ ড্রাগ, ক্লাসিফিকেশন হাইপারটেনসিভ, ড্রাগ ইউজ ইন হাইপারটেনশন। তারপরে হলো মায়োকার্ডিয়াল ইনফেকশন, এমআইয়ের অ্যাকিউট এমআইয়ের ট্রিটমেন্ট। রিউমেটিক হার্ট ডিজিজ পড়ছি তো, রিউমেটিক হার্ট ডিজিজ এটা না পড়লে বাদ দাও, যদি এখন পড়তে না চাও বাদ দাও, রিউমেটিক হার্ট ডিজিজ বাদ, কথা বুঝছো? আচ্ছা, এরপর আসে রেসপিরেটরি সিস্টেম। হোয়াট আর দ্য কমন কজ অফ ডিপসনিয়া, আগে পাইছি। হোয়াট আর দ্য কমন কজ অফ হ্যামাপটাসিস, হোয়াট ইজ প্লুরাল ইফিউশন, হোয়াট আর দ্য কমন কজ অফ প্লুরাল ইফিউশন। তারপর প্লুরাল ইফিউশনের ম্যানেজমেন্ট, রাইট সাইড প্লুরাল ইফিউশন, লেফট সাইডের প্লুরাল ইফিউশন। তারপরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোনিয়া, এআরআই, অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এআরের মধ্যে আপার আর লোয়ার আছে। নিউমোনিয়া কোনটাতে, নিউমোনিয়ার ম্যানেজমেন্ট আছে। আচ্ছা, তারপর হলো টিবি, আর কি টিবি, এই বাস। এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে আমরা কি পড়ছি? কিছু পড়ছি? না পড়লে বাদ, এন্ডোক্রাইন সিস্টেম বাদ, আমরা পরে পড়াবো। তোমাদের উপর বেশি চাপ দেওয়া দরকার না, যেটা আমরা পড়ছি আমরা এটাই বলবো আর কি, এর ভিতরে প্রশ্ন দেবে। ডায়াবেটিস মেলাইটাস তো পড়ছি, ডায়াবেটিস মেলাইটাস লেখো, ডায়াবেটিস মেলাইটাস পড়াই নাই? আচ্ছা, তাহলে বাদ দাও। এরপরে বলে এলিমেন্টারি ট্র্যাক্ট লেখো, এলিমেন্টারি ট্র্যাক্ট, প্যানক্রিয়াটিক ডিজিজ, ডিসপেপসিয়া, হোয়াট আর দ্য কমন কজ অফ ভমিটিং, এগুলি কমনগুলি। হোয়াট আর দ্য কমন কজ অফ ডায়রিয়া, হোয়াট ইজ ডায়রিয়া, হোয়াট আর দ্য কমন কজ অফ ডায়রিয়া, ভেরি ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট অফ দ্য ডায়রিয়া, 3টা লাইনে আছে, কত স্যালাইন দিব, 1 মাস 6 মাসের কতটুকু দিবে, এটা আছে। হোয়াট আর দ্য কমন কজ অফ অ্যাবডোমিনাল পেইন, আচ্ছা, হ্যামাটোম্যাসিস, মেলিনা, তারপরে ভমিটিং, এই কারণগুলি পড়বা। তারপর হলো গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, ম্যানেজমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ, কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ, ওষুধগুলি ঠিক মতো লিখবেন পেপটিক আলসার ডিজিজের। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, প্রথম থেকে কোনটা শুরু করবেন, কোনটা নিউট্রালাইজ করবে, কোনটা H2 রিসেপ্টর অ্যান্টাগোনাস, কোনটা প্রোটন পারমিভিটর, আস্তে আস্তে ঠিক মতো লিখবেন। আর যদি হাইলিকোব্যাকটেরিয়াম পাইলোরি ওষুধ দিবেন। কটা ওষুধ বলছিলাম মনে আসেনি? অ্যামোক্সিসিলিন, আর কি মেট্রিনাজল, আর কি ক্যালিথ্রোমাইসিন মাস্ট, হয় সাথে অ্যামোক্সিসিলিন অথবা মেট্রিনাজল, এটা ঠিক মতোই দিবেন। যদি সুপারঅ্যাডের হাইলিকোব্যাকটেরিয়াম পাইলোরি ইনফেকশন থাকে, ট্রিটমেন্টটা ভালো করবেন। প্যানক্রিজের কোনো ডিজিজের আমাদের দরকার নাই। হোয়াট আর দ্য কমন কজ অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, হোয়াট আর দ্য কমন কজ, এটা আবার সার্জারিতে চলে যাবে, লিভার বিলিয়ারি ট্র্যাক্ট পড়ছি তো, হ্যাঁ, জন্ডিস। হোয়াট ইজ হেপাটাইটিস, হোয়াট আর দ্য কমন কজ অফ হেপাটাইটিস অফ জন্ডিস, হাউ উইল ইউ ম্যানেজ এ জন্ডিস পেশেন্ট, কীভাবে সেরাম বিলিরুবিন যদি বেশি থাকে কীভাবে তুমি ম্যানেজমেন্ট করবে। হোয়াট ইজ সিরোসিস অফ লিভার, হোয়াট আর দ্য কমন কজ অফ সিরোসিস অফ লিভার, আচ্ছা,
হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, কোনটা কোন রোডে, ক্লাসিফিকেশন অফ জন্ডিস, এটা সবখানে আছে, ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ার আছে। প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক, প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক। ম্যানেজমেন্ট অফ জন্ডিস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, ব্লাড ডিজিজ পড়ছি তো, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ফার্স্ট ইয়ারও আমরা পড়ছি। হুইচ deficiency anemia, what are the common cause of iron deficiency anemia in Bangladesh, how will you manage a case of iron deficiency anemia, পড়ে নেবেন। দ্যাট ইজ ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট। ম্যানেজমেন্ট মানে কি? ট্রিটমেন্ট উইথ অ্যাডভাইস। ম্যানেজমেন্ট মানে কি? ট্রিটমেন্ট উইথ অ্যাডভাইস। আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া লিখে নাও, ভালো করে পড়বা। আয়রন ডিফিসিয়েন্সি common in Bangladesh, what are the common cause of iron deficiency anemia in Bangladesh, how will you manage a case of iron deficiency anemia। আপাতত এইটাই পড়ো। লিকোমিয়া টিকোমিয়া পড়ে পাঁচ স্কুলে। হোয়াট ইজ পলিআর্থ্রাইটিস, হোয়াট আর দ্য কমন কজ অফ পলিআর্থ্রাইটিস, হোয়াট ইজ পলিআর্থ্রাইটিস, হোয়াট আর দ্য কমন কজ অফ পলিআর্থ্রাইটিস, এটা আমরা পড়ছি। রিমোটয়েড আর্থ্রাইটিস লিখেন না, নিমোটয়েড আর্থ্রাইটিস, ম্যানেজমেন্ট অফ রিমোটয়েড আর্থ্রাইটিস, কজ অফ রিমোটয়েড আর্থ্রাইটিস। তারপর লেখেন হেডেক, ফেশিয়াল প্যালসি, একটা লেখা দিয়েছিলাম যে মোটর নিউরন যদি লিশন হয়, কোন সাইডে লিশন হয়, কোন সাইড অবশ্যই লেখা দিয়েছিলাম না? হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন, পড়ে নিন। হেডেক, মাইগ্রেন, এগুলি লাস্টেগুলি এগুলি পড়ে নিও। আচ্ছা, হোয়াট আর দ্য কমন কজ অফ আনকনশাসনেস, গ্লাসগো কমা স্কেল, হাউ উইল ইউ ম্যানেজ অফ আনকনশাস পেশেন্ট, হাউ উইল ইউ ম্যানেজ এ আনকনশাস পেশেন্ট। ওখানে প্রোটিন অ্যালার্জি, ম্যালনিউট্রিশন, ওখানে কিন্তু 9টা বা 10টা পয়েন্ট আছে। প্রোটিন অ্যালার্জি, আনকনশাস পেশেন্টও 9টা বা 10টা পয়েন্ট আছে। স্ট্রোক আর আনকনশাস পেশেন্টের ম্যানেজমেন্ট কিন্তু একই, স্ট্রোক আর আনকনশাস পেশেন্টের ম্যানেজমেন্ট একই প্রায়। তো হোয়াট আর দ্য কমন কজ অফ আনকনশাসনেস, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ আনকনশাস পেশেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ম্যানিনজাইটিস পড়াইছি তো, পড়াইছি না পড়াই নাই? পড়াইছি। দেখো ম্যানিনজাইটিস, কতগুলি সিস্টেম তো পুরো আছে, আর কয়েকটা সিস্টেমের অত 2-3টা প্রশ্ন আছে। আমি ইয়াটা একটু লেখাই দেবো তোমাদেরকে, একটু ভালো করে যদি নোট পাই আমি নোট করে করি। কোভিড-19 একটা শর্ট নোট, কি বলছি? কোভিড-19-এর শর্ট নোট। কোভিড-19টা কি? করোনা ভাইরাস 19, এটা কি আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস? এটা ছড়ায়, তারপর ছড়ানোর পরে কি কি হয়, কিভাবে প্রোটেকশন হবে। এক নাম্বার হইল টাইম, তারপর হইলো ট্রিটমেন্ট। শর্ট করে একটু লেখাই দিব, কোভিড-19টা আমি লেখাই দেবো, দেখে আগে আমার নাই র্যাবিস, পলিমাইটিস। এন্ট্রিক ফিভার লেখো, এন্ট্রিক ফিভার, ম্যালেরিয়া, 2টা ট্রিটমেন্ট, এন্ট্রিক ফিভার, ম্যালেরিয়া। কালাজ্বর আইয়ে মাঝে মাঝে পড়িগো নাউন, কারণ দেশের যে অবস্থা কালাজ্বর দিত না, কালাজ্বর একটু কঠিন। আগে এমনি জ্বরের চিকিৎসা হোক। যেমন হোয়াট আর দ্য কমন কজ অফ ফিভার, হোয়াট আর দ্য কমন কজ অফ ফিভার, এই ইয়ান আগে বলবো। প্রথম 1 নম্বর কারণ কি? আরে ফিভার প্রথম এন্ট্রিক ফিভার না নেই। হোয়াট আর দ্য কমন কজ অফ ফিভার, হোয়াট আর দ্য কমন কজ অফ ফিভার, হাউ উইল ইউ ম্যানেজ কেস অফ এন্ট্রিক ফিভার, উইল ইউ ম্যানেজ এ কেস অফ এন্ট্রিক ফিভার, এরকম প্রশ্নটা আসে। কমন কজ অফ ফিভার লিখে নিও। আর ম্যালেরিয়াটা পড়বা। টিউবারকুলোসিস তো হয়ে গেছে, টিউবারকুলোসিসটা পড়ছো। কালাজ্বর বাবা হরিগো নাউন দরকার নাই। আর আমরা হেলমিন্স পড়ছি তো, হেলমিন্স পড়ছি না? হ্যাঁ, হোয়াট আর দ্য হেলমিন্স কমন ইন বাংলাদেশ, হোয়াট আর দ্য হেলমিন্স কমন ইন বাংলাদেশ। তারপর ট্রিটমেন্ট অফ হেলমিন্স, অ্যাসকারিসিলাম রিকয়েড, অ্যানকেলেস্টা ডুওডেনালিস আর অ্যান্ট্রোবিয়ারিস ভার্মিকুলারিস, এই 3টা। অ্যাসকারিসিলাম রিকয়েড, অ্যানকেলেস্টা ডুওডেনালিস আর অ্যান্ট্রোবিয়ারিস ভার্মিকুলারিস, এই 2টা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট একই, ড্রাগগুলি একই। ড্রাগ কী কী আছে? অ্যালবেন্ডাজল, ম্যাবেন্ডাজল, ল্যাবোমিজল, প্যারেন্টালপোমেট। ডোজগুলি সহ দিয়ে দিবা সুন্দর করে।
Poisoning. What are the common poisoning in Bangladesh? What is organophosphorus compound? How will you manage a case of organophosphorus compound? এর মধ্যে আলাদা আছে কেরোসিন পয়জনিং আছে, তারপরে তোমার ডেটল স্যাভলন পয়জনিং আছে, স্নেক বাইট আছে, হারপিক পয়জনিং আছে, প্যারাসিটামল পয়জনিং আছে। পয়জনিংগুলি পড়ে ফেলবা, কথা বুঝছো? পয়জনিং পুরো চ্যাপ্টার পয়জনিং। মেডিকেল সাইকেট্রিক আমরা পড়ি না। স্কিনে আমরা পড়ছি হোয়াট আর দ্য কমন কজ অফ আর্টিকেরিয়া, কদিন আগে পড়ছি। চুলকানির প্রধান কারণগুলি কি, আর স্ক্যাবিসটা পড়বা। পুরো কারণ কি আর কি পড়বা? স্ক্যাবিস। চুলকানির কারণগুলি কি আর স্ক্যাবিসটা পড়বা। একজিমেটা অন হইব না, থাক, ওরে দেওয়া যাইব। আর তো নাই, এই তো হড়া শেষ। পেডিয়াট্রিকে তো আমরা বেশি কিছু পড়াই না এখনও, পড়াইছি বাদ। পেডিয়াট্রিক আমরা দিলাম না এখন। ম্যালনিউট্রিশন তো বলছি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, কোয়াশন মানে ম্যানেজমেন্ট অফ দ্য প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। 10টা ধাপ আছে, 10টা ধাপ ভালো করে ঠিক মতো পড়ে দিবা। আচ্ছা, অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম, ইনফেকশন, এআরআই, নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম, ব্রঙ্কেল অ্যাজমা, এগুলি বলবা। ফিব্রাইল ইপিলেপসি, এই প্রশ্নটা মাঝে মাঝে আছে। ফিব্রাইল ইপিলেপসি, ইপিলেপসি হলো খিঁচুনি, জ্বর হওয়ার সাথে খিঁচুনি হয়। হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ ফিব্রাইল ইলনেস উইথ ইপিলেপসি? ফিব্রাইল ইলনেস উইথ ইপিলেপসি, ফিব্রাইল ইলনেস উইথ ইপিলেপসি, অর্থাৎ জ্বরের সাথে খিঁচুনি আসলে কী ট্রিটমেন্ট দিল? ট্রিটমেন্ট তো একটা সোজা। জ্বরের জন্য আমরা প্যারাসিটাল দিলাম, আর খিঁচুনির জন্য ফেনোবারবিটন দিব অথবা ডাইজিপাম দিব, ফেনোবারবিটন দিব অথবা ডাইজিপাম দিব। আর জ্বরের যে কারণ, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজে, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজে, তাই তো? কাজে উল্টানো চিন্তা নয়, বাবুরে জ্বর হয়েছে, কাঁপুনি হয়েছে, কাঁপুনির ট্রিটমেন্ট হলো ফেনোবারবিটন অথবা ডাইজিপাম, ফেনোবারবিটন অথবা ডাইজিপাম। আর জ্বরের তো আমরা ট্রিটমেন্ট দিলাম। ট্রিটমেন্টের মধ্যে আমাদের প্যারাসিটামল আছে, ডাইক্লোফেনাজেন আছে, এগুলির মধ্যে পেডিয়াট্রিক্স ড্রপ আছে, সিরাপ আছে, ট্যাবলেট আছে, সাপোজিটর আছে। এই তো ডাইক্লোফেন সাপোজিটর আছে, প্যারাসিটামল সাপোজিটর আছে, আর হানিদি বালা করে গায়ে ধোয়াই দিলাম। এই তো। হ্যাঁ, সিজুরি হলো খিচুড়ি, ইপিলেপসি হলো বারবার উঠবে, বারবার উঠবে। ইপিলেপসি একটা নির্দিষ্ট রোগ, সিজুরি হলো মাঝে মাঝে খিচুড়ি হয়, ফিব্রাইল সিজুরি। ব্রেনে কিছু ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলি নির্দিষ্ট সময় পর পর যদি ইলেকট্রনের ইলেকট্রোড বের করে দেয়, তখন নির্দিষ্ট সময় পর ইপিলেপসি হয়, ইপিলেপসি হয়। নেফ্রোটিক সিন্ড্রোম তো পড়ছি, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট কিডনি ফেলিউর, হোয়াট আর দ্য কমন কজ অফ কিডনি ফেলিউর, হোয়াট আর দ্য কমন কজ অফ কিডনি ফেলিউর, পড়বো ওটা ভালো করে। হেমাচুরিয়ার কারণ। আচ্ছা, ইপিআই শিডিউল কি আসেনি তোমাদের? আচ্ছা, আসে না যে। ও টিটেনাসটা পড়ো, টিটেনাসটা পড়াইছি। টিটেনাস, নিউনেটাল টিটেনাস বা টিটেনাস একই কথা, আবার ভুলে যায় না। টিটেনাস আর নিউনেটাল টিটেনাস একই। বাচ্চাদের টিটেনাস আর অ্যাডাল্ট টিটেনাসের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু ডোজের পার্থক্য, শুধু ডোজের পার্থক্য আর কি। হোয়াট ইজ এটিএস? অ্যান্টি টিটেনাস সেরাম। এখন এটার পরিবর্তে কী ব্যবহার করা হয়? ইমিউনোগ্লোবিন জি ব্যবহার করে, ইমিউনোগ্লোবিন জি, আইজি ব্যবহার করে এখন। এই যে এটিএসটা কমার আইজি ব্যবহার করা, তারপরে টিটি তো দেওয়া হয়, আর ডাইজিপাম দেওয়া হয়, সেডেটিভ দেওয়া হয়, ভালো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আলাদা রাখা হয়। ডিপথেরিয়া দরকার নাই, টিউবারকুলোসিস হয়েছে, নিউনেটাল অ্যান্টিবায়োটিক দরকার নাই। রিউমেটিক ফিভার তো আমরা পড়ছি তো, রিউমেটিক ফিভার, রিউমেটয়েড আর্থ্রাইটিস দুইটা আলাদা, খেয়াল করে নিও। ভাইরাল হেপাটাইটিস পড়ছি, ক্রনিক লিভার ডিজিজ, হেপাটিক এনকেফালোপ্যাথি আর দরকার নাই। এনিমিয়া পড়ছি তো বিভিন্ন সময়। এনিমিয়া, হোয়াট আর দ্য কমন কজ অফ এনিমিয়া? এনিমিয়ার মধ্যে যে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার ট্রিটমেন্ট, আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার ট্রিটমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার ট্রিটমেন্ট, কজ ট্রিটমেন্ট। আচ্ছা, ওই গেল তো, এই তো এগুলি পড়বা। এখন বলো কোনটা একটু আলোচনা করা দরকার, একটু বলো। এই হলো মোটামুটি রুটিন। কতগুলি চ্যাপ্টার আছে, কতগুলি ছোট করে ছোট করে। হ্যাঁ, নিউমোনিয়া,
আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে কি কি ছিল? আপার রেসপিরেটরি ইনফেকশন আর লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। এআরআইতে দুইটা ছিল না, আপার রেসপিরেটরি ইনফেকশন আর লোয়ার রেসপিরেটরি ইনফেকশন। আপার রেসপিরেটরির মধ্যে ইনফ্লুয়েঞ্জা আছে, শোর থ্রোট আছে, কমন কোল্ড আছে, তারপরে ব্রঙ্কাইটিস আছে, ব্রঙ্কিউলাইটিস আছে, নিউমোনিয়া আছে। হোয়াট ইজ এআরআই? অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। এর মধ্যে আপার আছে, লোয়ার আছে, দেখে নিও, আপার আছে, লোয়ার আছে। আপারের মধ্যে হলো নিউমোনিয়া, আপারের মধ্যে নিউমোনিয়া। আচ্ছা, নিউমোনিয়া। Pneumonia is defined as acute respiratory illness associated with recently developed radiological pulmonary shadow which may be segmental, lobar or multilobar. পাইছো? সংজ্ঞা পাইছো? হ্যাঁ? তুমি কোন বই আনছো? দুই বইতে নিউমোনিয়া আছে। এই যে পার্ট 1 পাইছো তোমরা? এটাই তো সংজ্ঞা ছিল নাকি? এটাই তো আমরা পড়ছি। নিউমোনিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, এটার সাথে কি থাকবে? অ্যাসোসিয়েট উইথ রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডোয়িং হুইচ মে বি সিগমেন্টাল, লোবার অর মাল্টিলোবার। আছে না নাই? বইতে নিউমোনিয়া নাই? অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস এক নাম্বার কি? অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, কারণ এটার আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ। আপার আর লোয়ারের মধ্যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজের মধ্যে নিউমোনিয়া। অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, এটার সাথে কি থাকবে? অ্যাসোসিয়েট উইথ রিসেন্টলি। রিসেন্টলি মানে কি? এখন কতক্ষণ আগে রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডো। আমরা যদি এক্সরে করি তাহলে আমরা একটা শ্যাডো, সাদা জায়গা পাবো। শ্যাডো মানে কি? শ্যাডো মানে কি? ছবি, ছায়া। আমরা এমনি লাংতো কালা, এর মধ্যে একটা সাদা জায়গায় শ্যাডো পাবো। রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যাল শ্যাডো এই পর্যন্ত নেই, আর নাই। সিগমেন্ট, সেটা কি? সিগমেন্ট। অথবা দেখা গেল যে দুইটা লোবে আছে, তাহলে কি? মাল্টি লোব। কথা বোঝা গেছে না বোঝা যায় নাই? তাহলে আমি সংজ্ঞাটা এটার সাথে এই তিনটা শব্দ ব্যবহার করতে পারি কি পারি না? তাহলে আবার দেখো, নিউমোনিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ এ অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস associated with recently developed radiological pulmonary shadowing which may be segmental, lobar or multilobar. ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা হলো অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, এটার সাথে আমি কি পাবো? ফাইন্ডিং কি পাবো? অবশ্যই রেডিওলজিক্যাল একটা ছায়া পাবো, রেডিওলজিক্যাল একটা শ্যাডো পাবো, যেটা রিসেন্টলি হয়েছে। এবং এই শ্যাডোটা কোন জায়গায় থাকতে পারে? লোবে থাকতে পারে, দুইটা লোব মিলে থাকতে পারে, অথবা একটা সিগমেন্টে থাকতে পারে। ক্লিয়ার? যদি এইটুক না লিখতে পারো, লোবের কথা না লিখলে না লিখবা, কিন্তু অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস লিখতে হবে এবং উইথ রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যালি শ্যাডো, এটা লিখতেই হবে। কারণ আমি রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যালি যদি শ্যাডো না পাই, তাহলে ইট ইজ নট এ কেস অফ নিউমোনিয়া। ক্লিয়ার এবার? আচ্ছা, এরপর বলে ক্লাসিফিকেশন। এটা আমাদের দরকার নাই। লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, এটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য ইটোলজি। এরপর ইটোলজি দেখো, ইনফেক্টিভ, কেমিক্যাল, রেডিওথেরাপি, অ্যালার্জিক, এ কয়টা কারণ আছে। কিন্তু আমরা ক্লাসিফিকেশন যেটা দেয় ক্লিনিক্যাল টাইপে, একটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তারপরে তার কি immunocompromised host or patient pneumonia, those occurring in patient with underlying damaged lung disease ইনক্লুডিং দ্য সাপোর্টিভ অথবা অ্যাসপাইরেশনাল নিউমোনিয়া। তাহলে কয়টা হয়েছে নিউমোনিয়া? 4টা। একটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আমি যে এলাকাতে বাস করি, যে কমিউনিটিতে থাকি, ওখান থেকে আমার নিউমোনিয়া হয়েছে, এটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আমার হাসপাতালে ভর্তি করছে অন্য কারণে, আর লিভার ডিজিজ আছে, এখানে আমার নিউমোনিয়া হয়েছে। তাহলে আমি এই নিউমোনিয়াটা অ্যাকোয়ার্ড করছি থেকে? হাসপাতালে, এই জন্য হলো হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। 3 নম্বর হলো ইমিউনোসাপ্রেসিভ, আমার নর্মালি ইমিউনিটি যেরকম থাকার কথা এরকম নাই, এরকম না থাকার কারণে আমার নিউমোনিয়া হয়েছে, এটা হলো ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট। আর একটা বলছে যে অ্যাসপাইরেশনাল নিউমোনিয়া, যেমন আমাদের কেরাসিন তেল খাইছি, কি খাইছি? কেরাসিন তেল খাইছি, স্যাভলন খাইছি, ডেটল খাইছি, এটা অ্যাসপাইরেশন উপরে উঠে গেছে এবং এটা অ্যাসপাইরেশন নিউমোনিয়া হয়েছে। অথবা অন্য কোনো কিছু খাইছি যেটা লাঙে ঢুকে গেছে, এটার নাম হলো অ্যাসপাইরেশন নিউমোনিয়া। এটার নাম কি?
অ্যাসপাইরেশন নিউমোনিয়া। তাহলে করকম হইলো 4 রকম ক্লাসিফিকেশন, এই 4টে দিবে। এক নাম হইলো কি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ইমিউনো সাপ্রেসিভ প্যাশেন্ট নিউমোনিয়া আর অ্যাসপাইরেশন নিউমোনিয়া। ক্লিয়ার? আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ দ্য নিউমোনিয়া, কাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি? এক নাম্বার কি সিগারেট স্মোকিং, 2 নম্বর হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, 3 নম্বর হলো অ্যালকোহল, কর্টিকোস্টেরয়েড থেরাপি, ওল্ড এজ, রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, এইচআইভি, ইনডোর এয়ার পলিউশন। দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। কোন কোন এলাকার কোন কোন লোকের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি? সিগারেট খাইলে, অ্যালকোহল খাইলে, তারপরে দম বন্ধ করা কোনো পরিবেশে থাকলে, স্যাঁতস্যাঁতে যদি থাকে, যদি আমার এইচআইভি থাকে, যদি আমার আগে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অন্য কিছু থাকে, অথবা যদি আমার করোনা ভাইরাস আক্রান্ত হয়, তাহলে আমি নিউমোনিয়া হতে পারি। এগুলো হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টর। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ লাং ইনফেকশন হলে এর মধ্যে নিউমোনিয়া হতে পারে, টিবি হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে, এগুলি হতে পারে। আমার লাংয়ে ইনফেকশন হয়েছে, লাংয়ে একটা সমস্যা হয়েছে, আমার জ্বর হচ্ছে, আমার কাশি হচ্ছে, আমার দম ফেলতে কষ্ট হচ্ছে, এর মধ্যে আমি মাথায় কী কী চিন্তা করব? নিউমোনিয়া হতে পারে, টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে, কার্সিনোমা ব্রঙ্কাস হতে পারে, পারে কি পারে না? এগুলি হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। মনে রাখবা, আর কিছু না আর কি। এরপর হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কজেস স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, তারপর লজিয়াল নিউমোনিয়া। কতগুলি অর্গানিজমের নাম বলছে, স্টেফাইলোকক্কাস, স্টেফোকক্কাস, ক্ল্যামাইডিয়া, ক্ল্যাপসিলা নিউমোনিয়া, এগুলি। এক নম্বর হলো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। এক নম্বর কি ব্যাকটেরিয়াল নাম, দুইটা স্ট্রেপ্টোকক্কাস, ক্ল্যাপসিলা নিউমোনিয়া, 4টা নাম বললে হবে। তারপরে ভাইরাল নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারাইনফ্লুয়েঞ্জা, মিজেল, হামস, এগুলি কেমন? তাহলে 1 নম্বর হলো ব্যাকটেরিয়া, 2 নম্বর হলো ভাইরাস। 2-3টার নাম মনে রাখবে। একটা হলো ব্যাকটেরিয়া, একটা হলো ভাইরাস। স্ট্রেপ্টোকক্কাল আমরা লিশন পড়ছিলাম, নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাল নিউমোনি, স্টেফাইলোকক্কাল নিউমোনি, নিউমোকক্কাল নিউমোনি, ক্ল্যাপসি নিউমোনি, এগুলি সবগুলি নিউমোনি, সব নিউমোনিয়া হতে পারে। আর একটা হলো ভাইরাসের কারণ হয়েছে, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি হয়, মামস হলে নিউমোনিয়া হতে পারে, মিজেলস হলে নিউমোনিয়া হতে পারে, এটা সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এইচআইভি হলে ইনফেকশন হতে পারে, এখন করোনা ভাইরাসের কারণে নিউমোনিয়া হতে পারে, তাহলে এগুলি ভাইরাসের কারণে হতে পারে। আচ্ছা, এবার ম্যানেজমেন্ট অফ দ্য কমিউনিটি অ্যাকর্ড। সবগুলি নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকর্ড হোক, যে নিউমোনিয়া হোক, ম্যানেজমেন্ট মোটামুটি একই। ম্যানেজমেন্ট কি? মাথা যাতে ঘুরাইও না। আচ্ছা, সিমটম হলো ফিভার, কাফ, রাস্ট, স্পুটাম প্রোডাকশন, বেশি স্পুটাম প্রোডাকশন হবে, চেস্ট পেইন আর হেমাপটাসিস। চেস্ট পেইন হতে পারে, হেমাপটাসিস হয়ে যায়। আচ্ছা, সাইন, জেনারেল ফিজিক্যাল সাইন, টক্সিক, দেখতে অস্বস্তি লাগবে, তার কষ্ট হবে, টক্সিক লুক। রেজ টেম্পারেচার, জ্বর বেশি থাকবে, ইনক্রিজ রেসপিরেটরি রেস্ট, পালস রেট বেড়ে যাবে, টেকিকার্ডিয়া হবে। তারপরে হারপিস লেবিয়া মে বি প্রেজেন্ট, ল্যাবাইল মে বি প্রেজেন্ট, হারপিস ইনফেকশন থাকলে থাকবে, নাহলে থাকবে না। ফিচার্স অফ কমপ্লিকেশন, যদি তার জ্বর থাকবো, শ্বাসকষ্ট থাকবে, এই দুইটা থাকবে, জ্বর, শ্বাসকষ্ট, জ্বর, শ্বাসকষ্ট। আচ্ছা, তারপরে ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। কয়টা বলছিলাম? ইনস্পেকশন, পারপেশন, পারকাশন, অসকালটেশন। ইনস্পেকশনে ইনক্রিজ রেসপিরেটরি রেট, হাতেটা যদি কোথায় ইনক্রিজ রেসপিরেটরি রেট। সেন্ট্রাল সাইনোসিস, যদি সিভিয়ার অক্সিজেন কম পায়, তাহলে সাইনোসিস হয়। 5 গ্রাম যদি অক্সিজেন কম থাকে এরকম পর 100 ml, তাহলে সাইনোসিস হয়। সেন্ট্রাল সাইনোসিস মে বি প্রেজেন্ট। ইনস্পেকশন, পালপেশন, এরপর আমি তারে ধরে দেখলাম, রিডিউস চেস্ট এক্সপানশন অ্যান্ড এফেক্টেড সাইড। আমি ধরে দেখলাম, যদি এই সাইডে নিউমোনিয়া হয়, তাহলে এই সাইডের লাং কম মুভমেন্ট করতেছে। কি বলছি? যদি এই সাইডে হয় আর এই সাইডে, আমি তারে ধরলাম, তা যদি এই সাইডে নিউমোনিয়া হয় অথবা এই সাইডে প্লুরাল ইফিউশন হয়, তাহলে এই সাইডের অংশটা কম মুভমেন্ট করবে, এটা আমি পালপেশন করে ধরলাম। আর যদি দোনো সাইডে হয়, তাহলে দোনোটা কম উঠবে। তাহলে হলো পালপেশন হলো রিডিউস চেস্ট এক্সপানশন অন দ্য অ্যাফেক্টেড সাইড। তারপরে ইনক্রিজ ভেকুয়াল ফিমিটিস, রেজ টেম্পারেচার। দুই কথা কবি, 1 নম্বর হলো রেজ টেম্পারেচার, এমনি দিয়ে বাদ দিয়ে দেখবা, আর 2 নম্বর হলো রিডিউস চেস্ট এক্সপানশন। এরপর পারকাশন, ডাল ওভার দ্য অ্যাফেক্টেড এরিয়া। আমি যদি পারকাশন করি, এই আঙুলে পারকাশন হয় সাধারণত, আমি এমনি করব, এই যেখানে বাতাস এখানে রিজোনেন্স হবে, যেখানে বাতাস সেখানে রিজোনেন্স হবে, আর যেখানে বাতাস নাই, এক্সরে করলে যেখানে রেডিওলজিক্যাল শব্দ পাবো, সেটা কি হবে? ডাল হবে। সেটা কি হবে? ডাল হবে। তাহলে ডাল হবে অ্যাফেক্টেড সাইডে। আর অসকালটেশন, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, ইনক্রিজ ভোকাল রেজোনেন্স ওভার এফেক্টেড এরিয়া,
প্লুরাল রাব ই প্লুরোসি প্রেজেন্ট, একটা ঘষা খাবে, নতুন জুতা পড়লে এরকম ঘষা খাবে, ওটা পাবো। আর আমি যেখানে অ্যাফেক্টেড ওখানে দেখবো যে বাতাস আসতে যাইতে একটু বাধা পাচ্ছে। তাহলে 1 নম্বর হলো প্যাশন, কি বললো। 2 নম্বর হলো সাইন, আমি কি পাইলাম, এই সাইনের ভিতরে ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, একটা করে কথা বলে দিবি হবে। যদি নিউমোনিয়া পুরো আসে, কিন্তু নিউমোনিয়া পুরো আসে না, ম্যানেজমেন্টটা আসে, কি আসে, ম্যানেজমেন্টটা আসে। এরপর ইনভেস্টিগেশন, কমপ্লিট ব্লাড কাউন্ট, নিউট্রোফিলিক লিকোসাইটোসিস, যে কোনো অ্যাকুট ইনফেকশনে নিউট্রোফিল বাড়বে, যে কোনো অ্যাকুট ইনফেকশনে নিউট্রোফিল বাড়বে, এই জন্য বলছে নিউট্রোফিলিক লিকোসাইটোসিস। ডাব্লিউবিসি বাড়ার নাম কি, লিকোসাইটোসিস। এই লিকোসাইটোসিসটা কোনটা হবে, নিউট্রোফিলিক, কোনটা হবে, নিউট্রোফিলিক, যেহেতু নিউট্রোফিল বেশি কারণ পাবে। ইএসআর একটু রেস্ট করবে, সিআরপি বাড়লে করবা, নইলে আর দরকার নাই। চেস্ট এক্সরে করবা, ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে রেডিও অপেক শ্যাডো উইথ ইয়ার ব্রঙ্কোগ্রাম। ব্রঙ্কোগ্রাম মানে ব্রঙ্কাসের যে গ্রামটা আঁকে, যে ছবিটা আঁকে, এটাকে বলে ব্রঙ্কোগ্রাম। তুমি বাতাস দিয়ে যদি দেখো ব্রঙ্কোগ্রামের এই জায়গাটা শ্যাডো পাবা, সাদা পাবা। এরপর বলছে পালস অক্সিমিটার, আচ্ছা স্পুটাম স্টাডি, মাইক্রোস্কোপিক অ্যান্ড কালচার। যদি আমি তার টিবি টুবি অন্য মনে করি, তাহলে এটা ব্লাড স্পুটাম বা কালচার আমরা করতে পারি। আর হলে পালস অক্সিমিটার, বাজারে পাওয়া যায়নি, অন কিনছো নি কেউ, কাউ কিনো না। পালস অক্সিমিটার, এখন পালস দেখা হয়, অক্সিজেন লেভেল দেওয়া হয় করোনা ভাইরাসে। যদি অক্সিজেন লেভেল তার কমে যায়, তাহলে তাড়াতাড়ি তারা হাসপাতাল নেওয়া যায়। এই তাহলে পাল অক্সিমিটার দিতে পারবো, টু সি দ্য অ্যাট্রিয়াল অক্সিজেন স্যাচুরেশন। এই কথাটা এখন লিখে দিবা, কারণ এই কথাটা এখন বহুত চালু আছে। রিক্সাওয়ালারও পালস অক্সিমিটার একটা কিনছে, এতে মাঝে মাঝে গাড়ি চালা আর হ্যান দেয় তার অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা। যাদের পয়সা আছে তারাই একটা কিনে লইছে, যাদের পয়সা আছে তারাই অক্সিজেন লেভেলটা মাপার জন্য কিনছে পালস অক্সিমিটার। পাইছে না, পাও নাই, বই গায়ে বানাইছি নি, বই কো গা আছে, কোনটা মিলে না, হ্যাঁ দুইটাতেই তো নিউমোনিয়া আছে। হ্যাঁ দুইটা মিলিয়ে পড়বা, বাড়িতে যাই দুইটা মিলিয়ে পড়বা, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি পড়বা। এখন তো বোঝা উচিত যে কোনটা থাকবে, কোনটা থাকবে না, কোনটা লাগবে না, তাই না। পালস অক্সিমিটার লাগবো নি, সিবিসি দেন লাগবো নি, ইএসআর দেন লাগবো নি। এরপর যদি আমি অন্য চিন্তা করি, তাহলে স্পুটাম পরীক্ষা করা লাগবে নি, একটু দূর করো, আর তো দরকার নাই। এই তো এবারে ট্রিটমেন্ট। আচ্ছা ট্রিটমেন্ট হাতারে অ্যামোক্সিসিলিন দিয়ে করছে, ক্যালিথ্রোমাইসিন দিয়ে করছে। আমরা কি করছিলাম, আমরা ট্রিটমেন্ট কি করছিলাম, 1 নম্বর হলো জ্বরের ট্রিটমেন্ট, ফিভার অফ ট্রিটমেন্ট দিয়েছি প্যারাসিটামল। 500 মিলিগ্রাম দিনে 4 বার, বাচ্চাদের হলে অ্যাকর্ডিং ডোজ। 2 নম্বর হলো অ্যান্টিহিস্টামিন, 2 নম্বর কি দিছি, অ্যান্টিহিস্টামিন, ফ্যাক্সোফেনাডিন দিছি, লরাটিডিন দিছি, ডেসলরাটিন দিছি। 3 নম্বর হলো ভাব একটা অ্যান্টিবায়োটিক দিছি। এর আগে একটা কি দিছি, অক্সিজেন ইনহেলেশন, প্রপটাপ পজিশন। যদি সিভিয়ার হয় তাহলে কী হবে, ইমিডিয়েট হসপিটালাইজেশন। যদি ইয়া হয়, সিভিয়ার হয়, তাহলে ইমিডিয়েট হসপিটালাইজেশন, প্রপটাপ পজিশন, নেবুলাইজেশন, অক্সিজেন ইনহেলেশন। ক্লিয়ার। যদি সিভিয়ার হয়, 4টা কথা আসবে, ইমিডিয়েট হসপিটালাইজেশন, প্রপটাপ পজিশন, নেবুলাইজেশন, অক্সিজেন ইনহেলেশন, অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার। আর ফ্লুইড আমরা শুরু করে দেব। আর যদি বাড়িতে ট্রিটমেন্ট হয়, যদি সিভিয়ার না হয়, তাহলে অক্সিজেন ইনহেলেশন লাগবে না, নেবুলাইজেশন লাগবে না, আমরা তারা প্যারাসিটামল দিব, অ্যান্টিহিস্টামিন দেবো, আর ভালো একটা অ্যান্টিবায়োটিক দেবো। অ্যান্টিবায়োটিকের মধ্যে সবচেয়ে আমরা ভালো বলছিলাম সেফেক্সিম, সবচেয়ে ভালো কি বলছিলাম, অ্যামোক্সিসিলিন যেমন ট্রিটমেন্ট হয় না, সেফেক্সিমের আমাদের ক্যাপসুল আছে 200 মিলিগ্রাম আছে, 400 মিলিগ্রাম আছে, 200 আছে, 400 মিলিগ্রাম আছে। 200 মিলিগ্রাম করে বাচ্চাদের দিনে 2 বার, আর ক্যাপসুল 400 মিলিগ্রাম করে দিনে 2 বার, 7 থেকে 10 দিন দিব। দেখে নিন, 1 চামচে 100 মিলিগ্রাম আছে, 5 ml 100 মিলিগ্রাম আছে সেফেক্সিম দিব। আর সিভিয়ার হলে কি দিব, সেফট্রিয়াকজন। সিভিয়ার হলে কি দিব, সেফট্রিয়াকজন ইঞ্জেকশন দিব, সেফট্রিয়াকজন ইঞ্জেকশন দিব। এই 2টা ড্রাগ লিখলেই হবে, এখন কেউ অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করে, কেউ লিভোফ্লক্সাসিন ব্যবহার করে, কেউ ক্যালিথ্রোমাইসিন ব্যবহার করে। এটা অন্য ড্রাগ, এটা অন্য ট্রিটমেন্ট। কিন্তু মেন ট্রিটমেন্ট হলো প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, নেবুলাইজেশন, যদি সিভিয়ার হয় অক্সিজেন ইনহেলেশন, প্রপটাপ পজিশন, আর হলো সেফেক্সিম না দিতে পারি তাহলে ইঞ্জেকশন পরম সেফট্রিয়াকজন। এই তো হয়ে গেল। স্টেরয়েড দেওয়া লাগে না সাধারণত, স্টেরয়েড সাধারণত 7 থেকে 10 দিন হবে, ফিডিং ঠিক মতো দিই, বাচ্চা বা বুড়ার ছাড়ি দিই, বাড়ি চলে যাবে। এই তো হয়েছে না হয় নাই। প্রত্যেকটা ট্রিটমেন্ট তো লিখে ফেলাইতে গেছিলাম, যখন বলছি তখনও তো লেখাই দিচ্ছি।
এই তো আছে, ক্যালিথ্রোমাইসিন আছে, ইরোথ্রোমাইসিন আছে, রিফাম্পিসিনও দেওয়া হয়। কমপ্লিকেশন অফ নিউমোনিয়া, এক নম্বর হলো এম্পায়েমা কমন, প্যারা অ্যামনিউটিক ইফিউশন অর্থাৎ প্লুরাল ইফিউশন, নিউমোনিক ইফিউশন, এম্পায়েমা রিটেশন অফ দি স্পুটাম কজিং দ্য লাং কলাপস, ডিভিটি পালমোনারি এম্বোলিজম, নিউমোথরাক্স, নিউমোথরাক্সটা ইম্পর্টেন্ট কিন্তু এমনি মনে রাখো, নিউমোথরাক্স, সাপোর্টিভ নিউমোনিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্টেন্স সিনড্রোম, তারপর একটোপিক অ্যাবসেস ফর্মেশন, হেপাটাইটিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, মেনিঙ্গোএনকেফালাইটিস, পাইরেক্সিয়া ডিউ টু দ্য হাই হেপারসেন্সিটিভিটি। কমপ্লিকেশন 4-5টা মনে রাখো, কমপ্লিকেশন অফ নিউমোনিয়া, কমপ্লিকেশন অফ নিউমোনিয়া। আর কি হয়েছে না হয় নাই, বুঝছো তো? কথাটা লিখবা, অল করে লিখবা। আর যদি ম্যানেজমেন্ট আসে, আল্লাহর রাস্তায় সাইন সিমটম দিয়েন না, ডায়াগনোসিস তো হয়ে গেছে নাকি। হাউ উইল ইউ ম্যানেজ কেস অফ পালমোনারি টিউবারকুলোসিস, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ পালমোনারি টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিস ডায়াগনোসিস হয়েছে না হয় না, তারপর আমি কিনলে ডায়াগনোসিসের সাইন সিমটম দিতে নষ্ট করে দেবো। তো ট্রিটমেন্ট দিলে ঠিক আছে, আসেন ট্রিটমেন্ট দিলে, ট্রিটমেন্ট মানে শুধু ওষুধ, আর ম্যানেজমেন্ট বলতে হ্যাঁ উন্নত মানের খানা কথা কইবেন, হ্যাঁ তার গ্যালাস ফিলেট আলাদা করে রাখতে বইবেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট হলো সাথে যে অ্যাডভাইসগুলি তাকে দেওয়া হয়, সাথে যে অ্যাডভাইসগুলি তাকে দেওয়া হয় উইথ ট্রিটমেন্ট। আর ট্রিটমেন্ট হলো শুধু ওষুধ, ট্রিটমেন্ট কি শুধু ওষুধ, স্পেসিফিক ট্রিটমেন্ট ওষুধগুলি। আর ম্যানেজমেন্ট বলতে তাকে আলাদা করা, তাকে আইসোলেশন করা, যেসব রুগীকে আইসোলেশন করা লাগে, যেসব রুগীকে আইসোলেশনের সাথে উন্নত মানের খাওয়া দিতে হয় তাদেরকে উন্নত মানের খানা দেওয়া। যখন আমাদের এখন 14 দিন কী করা হয়, কোয়ারেন্টাইনে রাখা হয়, কোয়ারেন্টাইনে রাখা হয় না, এটা আইসোলেশন, এটাও তো একটা ট্রিটমেন্ট, এটাও তো একটা ম্যানেজমেন্ট। কিন্তু তার যদি ডায়াগনোসিস হওয়ার পরে তাহলে ওটাও তো একটা ম্যানেজমেন্ট, ওটা ম্যানেজমেন্ট না নেই, তাই তো। আর দেখো কোনোটা পড়া লাগবে কিনা, যা বলছি তার থেকে পরীক্ষা হবে, ঠিক আছে? আর কিছু পড়া আছে বলো, সময় আছে তো বলো। টিটেনাস বাইর করো। টিটেনাস কিসের মাধ্যমে হয়? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এটা কি টাইপের ব্যাকটেরিয়া? স্পোর বিয়ারিং অর্গানিজম, স্পোর বিয়ারিং অর্গানিজম। আচ্ছা, এটাকে মারার জন্য কি লাগে? অটোক্লেভ লাগে, অটোক্লেভ লাগে। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ দ্য টিটেনাস, ম্যানেজমেন্ট অফ দ্য টিটেনাস। ক্লিনিক্যাল ফিচার, ট্রিসমাস, ট্রিসমাস দেখো পাইছ? Spasm of the muscle which causes the difficulty in opening the mouth and masticating, hence the name the lockjaw অথবা lockjaw in tetanus in painless। পাইছো না পাও নাই? তাহলে এক নম্বর হলো lockjaw, যদি ট্রিসমাস বলতে না পারো lockjaw লিখবা। কি পাও নাই? lockjaw পাইছো নি? ট্রিসমাস পাইছো নি? ট্রিসমাসের আরেক নাম হলো লকজাw। মাসেটার মাসেলকে পেইনলেস ওপেন করতে পারেন, এটা হলো লকজাw, এটা হলো লকজাw। 2 নম্বর হলো রিসার্চ সার্কোডিনাস, এটা কঠিন শব্দ, পারলে লিখবে। এমনে থাকে, এই কপালের মাংসগুলি এমনে খিচে থাকে, এমনে এই এই এমনে, এটাকে বলা হয় কন্ট্রাকশন অফ দ্য ফ্রন্টাল নিজ অ্যান্ড মাসেল অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এরকম থাকে। আচ্ছা, দেয়ার ইজ এ রিজিডিটি অফ দ্য মাসেল অফ দ্য নেক অ্যান্ড ট্রাক ইন ভ্যারিং ডিগ্রি। এই 4 নম্বরটা, দেয়ার ইজ এ রিজিডিটি অফ দ্য মাসেল অ্যান্ড নেক অফ ভ্যারিং ডিগ্রি। তাহলে 1 নম্বর হলো ট্রিসমাস, 2 নম্বর হলো দেয়ার ইজ এ রিজিডিটি, দেয়ার ইজ এ রিজিডিটি অফ দ্য মাসেল নেক অ্যান্ড ট্রাঙ্ক। দি টনিক রিজিডিটি, টনিক একদম খিচে থাকবে। 2 নম্বর দেখো, টনিক রিজিডিটি স্প্রেডস টু ইনভলভ দ্য মাসেল অফ দ্য ফেস নেক অ্যান্ড ট্রাঙ্ক, ধনুকের মতো বেঁকে যাবে ট্রাঙ্ক, এবং এই মাসেলটা ধনুকের মতো বেঁকে এটা এমনি হয়ে যাবে, এটা থাকে তো এমনি ধনুকের মতো। 2 নম্বর দেখো, দি টনিক রিজিডিটি, টনিক ধরে থাকে, ক্লনিক মানে ছেড়ে দাও, টনিক ক্লনিক, টনিক ক্লনিক, টনিক মানে একদম খিচে রয়েছে অনেকক্ষণ পরে ছাড়বে। টনিক রিজিডিটি স্প্রেড টু দ্য ইনভলভস দ্য মাসেল অফ দ্য ফেস
নেক অ্যান্ড ট্রাঙ্ক, ফেস নেক অ্যান্ড ট্রাঙ্ক, ফেস নেক অ্যান্ড ট্রাঙ্ক। পাইছো না পাও নাই? আচ্ছা, এই দুইটা দিবা। প্রথম হলো টিসমাস রে, তারপর দেয়ার ইজ এ রিজিডিটি অফ দ্য মাসল অফ দ্য নেক ট্রাঙ্ক অ্যান্ড ভ্যারিং ডিগ্রি। দেয়ার ইজ এ বোর্ড লাইক রিজিডিটি অফ অ্যাবডোমিনাল ওয়াল, পাইছো না পাও নাই? বোর্ড লাইক, দাগ দাও, বোর্ড লাইক, নৌকার মতন এমনি বাঁকি যাইব, বোর্ড লাইক রিজিডিটি, শক্ত, নৌকা যেরকম শক্ত বাঁকা থাকে এরকম, বোর্ড লাইক রিজিডিটি অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। Patient may die, there is a more severe cases দরকার নাই, patient may die from exhaustion, asphyxia and aspiration pneumonia। তাহলে তিনটা জিনিস পাইছি, পাইছো না? এটা আছে নেই? আছে না নাই? অর্থাৎ ওরা বলছে রুগীটা মারা যাইতে পারে একজশন, একজশন মানে কাহিল, একজশন মানে কি? কাহিল, বারবার খিঁচুনি ওঠার কারণে কাহিল হয়ে গেছে। 2 নম্বর হলো অ্যাসপ্যাক্সিয়া অথবা অ্যাসপাইরেশন নিউমোনিয়ার কারণে রুগীটা মারা যাইতে পারে। যদি কখনো ভাইবাতে জিজ্ঞেস করে, যদি ভাগ্যে আসে যে তোমার টিটেনাসে রুগীটা মারা যাইতে পারে, 1 নম্বর হলো একজশন, কাহিল হওয়ার কারণে বারবার খিঁচুনি উঠে কাহিল হয়ে গেছে। 2 নম্বর হলো অ্যাসপাইরেশন নিউমোনিয়া, 2 নম্বর কি? অ্যাসপাইরেশন নিউমোনিয়া। 3 নম্বর হলো শ্বাসনালী বন্ধ, অ্যাসপ্যাক্সিয়া, অ্যাসপ্যাক্সিয়া, শ্বাস বন্ধ হয়ে যাও, শ্বাস বন্ধ হয়ে যাও। আচ্ছা, investigation, the diagnosis is made on clinical grounds. It is rarely possible to isolate the infection organism from the original locus of the entry. সাধারণত ক্লিনিক্যালি চোখ দিয়ে দেখে ডায়াগনোসিস করা হয়, অর্গানিজমটা বের করা খুব কষ্ট। এবার দেখো ট্রিটমেন্ট, নিউট্রালাইজেশন অফ দ্য অ্যাবজর্ব টক্সিন, নিউট্রালাইজেশন অফ দ্য কি দেওয়া হয়? অ্যান্টি টিটেনাস সেরাম। আচ্ছা, injection of 3,000 unit of the human tetanus antitoxin. Prevention of further toxin production, decubitments of the wounds, benzyl penicillin 600 mg IV 6 hourly, metronidazole if allergic to the penicillin। খেয়াল রাখো, যদি পেনিসিলিনে অ্যালার্জিক হয় তাহলে কি দেওয়া হয়? মেট্রোনিডাজল। কন্ট্রোল অফ স্পাজম, নার্স ইন দ্য কোয়াইট রুম, ঠান্ডা রুমে রাখতে হইব, শান্ত রুমে, যেন কেউ শব্দ টব্দ না করে, কোনো আলো নাই, বাতাস নাই। নার্স ইন কোয়াইট রুম, কোয়াইট মানে শান্ত রুমে রাখতে হবে। অ্যাভয়েড আননেসেসারি স্টিমুলাস, সুমা দেওয়া, বাচ্চা দেখা, একখানা চা, এগুলি রাখতে হবে। ডাইজিপাম দিতে হবে অথবা ফেনোবারবিটন দিতে হবে। ডাইফাইব্রিন ইঞ্জেকশন আছে, ফেনোবারবিটন ইঞ্জেকশন আছে, এটা আমাদেরকে দিতে হবে। আর মেনটেন্যান্স অফ দ্য হাইড্রেশন অ্যান্ড নিউট্রিশন, ফ্লুইড যা লাগে দিতে হবে। ট্রিট সেকেন্ডারি ইনফেকশন, যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন আমরা মনে করি তাহলে ইনফেকশন দিতে হবে। ক্লিয়ার? এই তো হয়ে গেল। তাহলে অ্যান্টিবায়োটিক কোনটা আমরা দিছি? বেনজাইল পেনিসিলিন আর ফেনোবারবিটন। জ্বরের জন্য আমরা সাপোজিটরি দিতে পারি, প্যারাসিটামল, মনে আছে নি? প্যাসিভ ইমিউনিটি 7 থেকে 10 দিনের বেশি কাজ করে না, আর অ্যাক্টিভ ইমিউনিটি কাজ করতে আবার 4 সপ্তাহ লাগে। ইমিউন সেল ডেভেলপ করতে, মেমোরি সেল ডেভেলপ করতে এটা 2 সপ্তাহ লাগে, 3 সপ্তাহ লাগে, 4 সপ্তাহ লাগে। এই জন্য তার আমরা এডিএস দিয়ে তার একটা টক্সয়েড দিয়ে দেব, যাতে ভবিষ্যতে তার অ্যান্টিবডি তৈরি হইতে পারে। আর এখনবার বেশিরভাগই সব মায়েরে তোমাদের টিটি দেওয়া আছে না, বেশিরভাগই 5 ডোজ টিটি দিয়ে দেওয়া হয়। প্রিভেনশন অফ টিটেনাস, অ্যাক্টিভ ইমিউনাইজেশন, কন্টামিনেশন, ইঞ্জুরিজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য ডেব্রিটমেন্ট। আচ্ছা, ডিব্যাব্রিট মানে ছিঁড়া জিনিস, এটা বেশিরভাগই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়। অথবা আমেরিকার যদি তুমি ওই যে বাঁশের কঞ্চি টঞ্চি দেখো, অর্থাৎ যে চামড়াটা খোসা হয়ে ছিঁড়ি গেছে, ময়লা হয়ে গেছে, এরকম জায়গার মধ্যে টিটেনাসের রোগের জীবাণু এন্ট্রি করতে পারে। অ্যানকালেস্টোমেটা ডুডেনালিস, এটা খালি পায়ে রাব্রিডিফর্ম ফিলারিফর্ম লাভরা ঢুকে যায়। টিটেনাসের রোগের জীবাণু ব্লাড ভেসেলের ওখানে ঢুকে, ব্লাড ভেসেলের ওখানে জুড়ে টক্সিন লিবারেট করে, টিটেনাস প্লাজমিন এবং টিটেনোলাইসিন, মনে আসেনি? টিটেনাস প্লাজমিন আর টিটেনোলাইসিন দুইটা টক্সিন লিবারেট করে। টিটেনাস প্লাজমিনটা নার্ভকে স্পাজম করে, আর টিটেনোলাইসিনটা আরবিসিকে ভেঙে ফেলে। নার্ভকে স্পাজম করার কারণে তার রেসপিরেটরি মাসেল নর্মালি অবস্থা হয়, বন্ধ হয়ে যায়, অ্যাসফিক্সিয়াতে সে মারা যায়। আর বারবার খিঁচুনি হওয়ার কারণে তোমার একজশনে মারা যায় অথবা অ্যাসপাইরেশন নিউমোনিয়াতে মারা যায়। টিটেনাস প্লাজমিন আর টিটেনোলাইসিন, এই তো, আর তো কিছু নাই। An intramuscular injection of 250 international human tetanus antitoxin should be given along with the toxoid, which should be repeated 1 month and 6 months after later for those already emergencies. হয়েছে? পড়বা, ভালো সময় আছে, এখনো কয়দিন আছে, মেডিসিন কবে?